अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं तस्मै श्रीगुरवे नमः। अज्ञानोतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दत्तातीतं गगनातीतं तत्तमस्यादिलक्ष्यम् एकं नित्यं केवलमचलं सर्वदिशाख्यभूतं गवातीतं त्रिगुरुरे। সকালে বৃহস্পতিবারের পুজো করেছিলাম, কিন্তু পাঁচালিটা পড়া হয়নি, তাই রাতেই পাঁচালি মানে সন্ধে দেওয়ার সময় পাঁচালি পড়ব। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে কি বই পড়ি, আমি আগেও দেখিয়েছি। আর যেহেতু কমেন্ট আমি আজকে সকালে পেয়েছি তাই আমি দেখাতে পারিনি। এটা হচ্ছে মা লক্ষ্মীর পাঁচালি। যখন পড়বো ভাবলাম তোমাদের তখন একটু বইটা দেখিয়ে নিই, নাহলে সবগুলোই দেখিয়ে দিতাম একেবারে। আর এই সাইডে আমি ঠাকুরের ঘি মধু এগুলো রাখি। আর এখানে দেখো হর্তুকি, তারপর একটা তেজপাতার প্যাকেট, এগুলো সব থাকে। হর্তুকি সুপারি তো যেরকম বৃহস্পতিবারে বাটায় দিই সেরকম লাগে। আর এই যে তেজপাতা, এগুলো মাঝে মধ্যে ধুনোতে দিই। এগুলো হচ্ছে ঘরের নেগেটিভিটি দূর করে। বিভিন্ন রিলসে আর কি দেখি। তবে তেজপাতারটা কিন্তু আমি বহু বছর আগে দেখেছিলাম, তখন এত ফেসবুক ইউটিউবে এত ভিডিও হতো না, আসতো না। বহু বছর আগের কথা বলছি, তখন আমি ইউটিউব করতাম না। তেজপাতা যদি সন্ধেবেলা মাঝে মধ্যে ঘোরালে মানে দুটো হাতে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরাও, তাহলে মানে ক্রসওয়াইজ যদি ঘোরাও, তাহলে নাকি খুব উপকার হয়, ঘরে নেগেটিভিটি চলে যায় এবং সুখ সমৃদ্ধি অর্থপ্রাপ্তি এগুলো হয়। যাই হোক, পাঁচালি পড়বো তার আগে দূর্বা নিয়ে নিচ্ছি, 3টে দূর্বা লাগে। আর তারপরে আমি হাতে দূর্বা নিয়ে তারপরে পাঁচালি পড়ি। দেখবে পাঁচালির মধ্যে লেখাই থাকে, সেই জন্যই আর কি। আমাকে কেউ বলে দেয়নি বা এরকম কোনো নিয়ম আছে বলেও আমার জানা নেই। আমি যেহেতু পাঁচালিতে পড়েছি তাই আমি হাতে দূর্বা নিয়ে পাঁচালিটা পাঠ করি। চলো তোমাদের একটুখানি পাঁচালির পাঠ শোনাই। তারপর করজোড়ে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণীর প্রতি কহমত এ কেমন তোমার বিচার। চঞ্চলা চপলা প্রায় ফিরতারীরা পলকের তরে তব নাহিকতা স্মৃতি মর্তবাস সদা তাই ভুগেছে দুর্গতি সতত ক্রিয়ারত নরনারীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্নাভাবে শীর্ণকায় পদহীন দেহ ক্ষুদাকণ্ঠে আত্মহত্যা করিতেছে কেহ অতি প্রিয় প্রাণাধিক পুত্রকন্যা গণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বল বল বলদেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর পুণ্যমুনি বরে মানে উদ্ধনা দিতে লজ্জা মনে মনে গণে প্রভাতেতে নাহি দেয় কুময়ের ছড়া ময়লায় নষ্ট কাজে হয় শাড়ি করা লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন পাঠায়েছে মতধামে সুখের কারণ বৃথায় সুখেতে তারা ভুলিয়া আমায় অকার্য কুকার্য করি সময় কাটায় শ্বশুর শাশুড়ির প্রতি নহে ভক্তিমতী বাক্যবান বর্ষ সদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয় গণে না করে আদর থাকিতে চাহে গো সদা হয়ে স্বতন্ত্র লজ্জা আদি যত নারীর ভূষণ শরীর হইতে তারা করেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রিতে খায়। দীর্ঘ বছর হয়ে গেছে না আমি খবর কম শুনি, বিশেষ করে ওই লকডাউন যখন হয়েছিল 2020 পর থেকে আমি খবর দেখা বন্ধ করে দিয়েছিলাম টেলিভিশনে। তার কারণ ওই খবর দেখলেই আমার মধ্যে একটা প্যানিক অ্যাটাক হতো। তো গতকাল কি হয়েছে না হয়েছে তোমরা তো সবই জানো, আহমেদাবাদের ঘটনা আমাদের সকলকেই নাড়িয়ে দিয়েছে। আসলে আমি খবর থেকে দেখিনি, আমি ফেসবুক ঘাঁটছিলাম, ওখানেই দেখছিলাম। তো তারপর আমি আমার হাজব্যান্ডকে বলি দেখো তো কোথাও মনে হয় এরকম কিছু একটা হয়েছে ঘটনা। তারপরে তো সেই খবর দেখে আমাদের তো কি বলবো, প্রত্যেকটা ভিডিও ফুটেজ যখন আসছে, ওই যে বললাম আমি এই ধরনের খবরগুলো খুব কম দেখি এবং সেগুলো নিয়ে বেশি চর্চা করি না। এটা করলে আমার নিজের শরীরের মধ্যে অত্যাধিক শরীর খারাপ করে। তো আমি ঘটনাটা দেখার পর আর নিউজ চ্যানেল দেখিনি, মোটামুটি মানুষের কাছে এমনিই শুনতে পাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। এই ব্যাপারগুলো না মানুষকে মাঝে মাঝে নাড়িয়ে দিয়ে যায়। আমরা ভাবি যে কি হচ্ছে 2025-এ, একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটে চলেছে। আপন বা স্বজন বিয়োগ সেটা যার সাথে হয় একমাত্র সেই বোঝে যে তার পরিবারে কি চলছে। যাই হোক, আমি ওই যেহেতু নিউজ দেখি না, আমি বেশ অনেকক্ষণ পরেই বা সন্ধ্যের পরেই আমার কাছে এই খবরটা এসেছিল। সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো। আমার তো চলেই যাচ্ছে, বৃষ্টিপাতের নাম নেই না। সকালে একটু বৃষ্টি হয়েছে, যে বৃষ্টিটা প্রত্যেক দিন একটু করে রাস্তা ভিজিয়ে দিচ্ছে, দিয়ে গরমটা আরও বাড়িয়ে দিচ্ছে জানো তো। ফ্যান ছাড়া মোটে থাকা যাচ্ছে না। ফ্যানের নিচে বসলে তুমি কিছুটা স্বস্তি পাবে, বা দেখো পুজো পাঠ করছি যখন তখন একটু ফ্যান অফ করতে হচ্ছে। রান্নাঘরে তো আর ফ্যান নেই যে রান্নাঘরে ফ্যান চালাবো। মানে আমার এই ছোটো রান্নাঘরের কথা বলছি, এখনো পর্যন্ত ওপরটা শিফট করিনি। কেন বলো তো, আমার এই নিচের দিকে খুব জমজমাট থাকে, বাইরের রাস্তায় এত আওয়াজ পাচ্ছ, প্লাস ধরো যা ওপরে নিচে তো দোকানে থাকে এখন, তবুও বাবান আছে, আওয়াজ হচ্ছে, মোবাইল দেখছে, একটা আওয়াজ পাচ্ছি, বা যা টুক করে সে একটু ঘুমেরে গেল কী করছো, বা শাশুড়ি যখন আসে দোকান থেকে এলো এসে দেখা করে গেল, জানি পাশে বাবা শুয়ে আছে, এখানে
ডাক্তারখানা, লোকজন আসা যাওয়া করছে। আর ওই সাইডটা আমার বাড়িটা মানে আমার এই দিক থেকে ওই দিকটা একদম অপোজিট, মানে উপরের ওই দিক থেকেও ফাঁকা, পেছনের দিকে যে পাড়া সেটা একদম ধুধু করে, মানে লোকজন কম। এটা যেমন রাস্তার ওপরে আমার এই দিকটা, ওই দিকটা একদম পাড়ার পেছন দিকটা, মানে তার সামনে স্কুল তো রাত্রিরে বন্ধ থাকে, আর পুরোই বুঝতে পারছো অন্ধকার ঘুটঘুটে, আর এই পাশ ওই পাশ সব পুরো অন্ধকার। তো ওপরটা ফাঁকা, ওপরে তো রাত্রিরে কেউ যায়ই না 3 তলায়, ওই জন্য একা একা লাগে আমার, ওই জন্য ওপরটা শিফট করছি না। ওপরে আগে টিভিটা লাগাবো, আশিসকে বলেছি একটা টিভি কিনে দাও, কমের মধ্যে কিনে দাও, বেশি দামি কেনার দরকার নেই। ও বলছে না বড় টিভি ছাড়া মানাবে না। না মানাক, ছোটোই থাক টিভি, আর কানেকশানও তো নিতে হবে, তুমি ছোটো টিভি কিনে দাও। মোটামুটি ধরো একটু টিভি চালিয়ে রাখলাম, তো গান চলে মনে হবে যে কেউ জমজমাট আছে। তারপর ওটাকে আমি শিফট করে নিলাম, কারণ ধরো আশিস তো কাজে বেরিয়ে যায়, এখন যেমন নেই, 11টার সময় আশিস ঢোকে, আয়ুষ্মান ঢুকবে রাত্রি 9:30টার সময়, আমি তো পুরো একা, ওপরে আমি কি একা একা করবো। তো ওই জন্য ওপরটা এখনও শিফট হতে পারছি না। শিফট তো হতেই হবে, আজ নয় কাল তো শিফট হবেই। অত বড় রান্নাঘর করেছে, এইটুকু জায়গায় কেন কষ্ট করবো, এখানে সত্যি গরমে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখানে দেখো আমি ভাত বসিয়েছি রাত্রিরে, আজকে আমরা ভাত খাবো, কারণ সকালে আমি রান্না করেছিলাম, আজকে চিংড়ি মাছ করেছিলাম। দাঁড়াও স্ট্যান্ডটা একটু সেট করে নিই। হ্যাঁ, আজকে চিংড়ি মাছ করেছিলাম গাঠি কচু দিয়ে, খুবই ভালো হয়েছিল। রেসিপিগুলো শেয়ার করতেই পারতাম কিন্তু করিনি, হচ্ছে মানে দেরি হয়ে যাচ্ছিল অনেক। আর বৃহস্পতিবার আমার পুজো থাকে, সকালে এডিটিংও আজকে অনেকটা দেরি করেই করেছি, মানে ভিডিওর এডিটিং হয়নি, কালকে রাতে সকালে করেছি। এই সমস্ত কারণে গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। আজকে পেঁপের একটা আমি ভেবেছিলাম পেঁপে যে ঘন্ট বলে আর কি, বড়ি দিয়ে ওটা করবো। তো পেঁপে যেটা কালকে গোটা পেঁপে এনেছি, পেঁপেটা পুরো ভেতরে নষ্ট, তা আধখানা ঘরে ছিল, ওইটার একটা কাঁচকলা ছিল, কাঁচকলাটা তো আর ঘন্টর মতন হয় না, ঝুরঝুরে হয় না, কাঁচকলা তো ঘেটে যায়, কিন্তু এত টেস্টি হয়েছিল। আমি কি করেছি, ওটার মধ্যে অ্যাকচুয়ালি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করে, আমি করেছি একটু রসুন থেতো দিয়েছিলাম, যেহেতু কাঁচকলা আছে, আর কালো জিরে বাটা দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অপূর্ব, মানে ভর্তা টাইপের হয়ে গেছে, কিন্তু বড়ি দিয়েছিলাম, ঘন্ট হয়নি, ভর্তা হয়ে গেছে, অপূর্ব খেতে হয়েছিল। ভেবেছিলাম ওই পেঁপে ঘন্ট করলে রেসিপিটা শেয়ার করবো, কিন্তু ওটা আমার রেসিপি যদিও না, আমি ফেসবুক থেকে একজনের রেসিপি দেখে তারপরে করবো ওটা, কিন্তু দেখে আমার খেতে ইচ্ছে করেছে আর কি, সেই জন্য করবো। কারণ আমি নিরামিষ রান্না, বিশেষ করে ধরো শুক্তো, তারপরে ঘন্ট জাতীয়, থোড়ের ঘন্ট, এই সমস্ত খেতে ভালোবাসি। তো আমাকে একজন কমেন্ট করে, পায়েল এখন তুমি বেশ রোগা, মানে যেরকম হয়েছো এখন এরকম থেকে এর থেকে বেশি রোগা হবে না। আর রোগা আমি বেশি হবো না, এখন যা হয়েছি রোগা হয়েছে ওটা আমি কিন্তু নিজে যেচে বা ডায়েট করে কিছু করে রোগা, মাঝখানে যে মোটা হয়ে গেছিলাম, আমাকে অনেকে বলছিলে যে ওয়েট গেইন করেছো পায়েল, ওয়েট গেইন করেছো, ওটা হয়েছিলাম খেয়ে দেয়। আর এখন যে ওয়েট গেইন করেছি, একেবারে ওয়েট কমিয়েছি, সেটা একদমই না খেয়ে, তাও কি এই পেটের সমস্যা, যে পেটে ব্যথা হচ্ছিল, ওই জন্য ওটা অ্যাকচুয়ালি প্রচন্ড আমার ওই দুধ চা বা দুধ জাতীয় কিছু খেলেই গ্যাস হয়ে যাচ্ছে। দই না, কিন্তু দুধ মানে পায়েস খেলেও হচ্ছিল, তো ওই জন্য দুধটা একদম বন্ধ করে দিয়েছি। ছানা মিষ্টি এসব খেলে কিছু হচ্ছে না। ওই গ্যাসের ওষুধ সকালে আমাকে একটা খেতেই হচ্ছে, গ্যাসের ওষুধ আমি না খেলেই প্রবলেমটা হচ্ছে, তাও ভালো মানে গ্যাসের। আমাকে একজন বলেছিল ওমেক্স ডি, ওইটা খেয়ে এত উপকার পেয়েছে, আমাকে কোনো সাবস্ক্রাইবারই কমেন্ট করেছিল যেরকম ব্যথা হলে আমার হাজব্যান্ড আমাকে ওমেক্স ডি এনে দেয়, আমি সত্যি খুব উপকার পেয়েছি। তার জন্য না বললে এটা হতো না, আমি তোমার প্রতি প্রচুর গ্রেটফুল যে ওই একটা ওষুধেই আমার অনেক আমি আছে, কিন্তু এটা অনেক দাম, মানে 15 টাকা না কত টাকা করে দাম, ডেইলি তো এই ওষুধ খাওয়া যাবে না। এটা মোটামুটি ধরো আমাকে টানা 10 দিন খাবো, টানা 10 দিন খেয়ে আমি ওই দুধ জাতীয় জিনিসটা প্রায় ধরো 1 মাস মতন খাবো না, 1-1.5 মাস খাবো না, পরে আবার খেয়ে দেখবো যে জিনিসটা আমার অ্যাডজাস্ট হয়েছে কি হয়নি। কারণ আমার তো এরকম ছিল না, হচ্ছে যখন মানে কিছু একটা ব্যাপারে পেটে ইনফেকশন আছে, যে ইনফেকশনটাকে ঠিক করাটা প্রয়োজন, তো সেটা কিভাবে করব। ওষুধ তো খেয়েছি, আর আমি ওষুধপত্র খেতে চাই না, বা নিজের লাইফস্টাইল দিয়ে ঠিক করার ইচ্ছে আছে। আর এই ধরনের পেটের সমস্যা বলো, এগুলোর লাইফস্টাইল ঠিক করলে হয়ে যায়। এমনি আমার খাওয়া দাওয়া ভীষণই কমে গেছে, এইটুকু ভাত খাই, খেতেই পাই না, পেট আইঢাই করে, গরমের জন্য হয়। যাই হোক, এখন একটু মুড়ি মাখবো, যদিও 8:30 বাজে, খুবই সামান্য মুড়ি খাবো আমি, খুবই সামান্য, মানে খেতে ইচ্ছা করছে, মানে খিদে পাচ্ছে। আবার খিদে পেলেও না আমার দেখছি ওই ব্যথাটা হচ্ছে, চাগার দিচ্ছে। মানে ধরো জল খাবার খেলাম, জল খাবার পরে তো আর আমি সঙ্গে সঙ্গে আবার জল খাবার পরে 2 ঘন্টা বাদে তো আর আমার লাঞ্চ রেডি থাকে না। 2 ঘন্টার মধ্যে আবার আমি কি খাবো, রান্নাটা করতে করতে কেমন একটা খিদে পেয়ে কেমন একটা উঠে যায়, এখানটা উঠে গ্যাসটা গুড়গুড় করে, এই জায়গাটা ঠিক এই পেটের এখানটা। তো আমি কিন্তু, অনেকে বলবে তুমি গল ব্লাডারে স্টোন হলো কিনা, দেখো আমার কিন্তু টেস্ট হয়েছে, স্টোন কিচ্ছু নেই,
সব সব টেস্ট হয়েছে। তো মুড়ি খাবো, একটু শুকনো মুড়ি খাবো, কোনো তেল ফেল দেবো না, একটু বাদাম দেবো, শশা আছে, একটু শশা কাটি, শশাটা খুব হজম করতে সাহায্য করে। এতটা মুড়ি খাবো না বাবা, খেতে পারবো না, নষ্ট হবে। আমাকে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে অল্প অল্প খেতে হবে, বারে বারে খেতে হবে, বুঝলে? খুব একবারে বেশি খাওয়া, আমি একবারে বেশি কোনো সময় খাই না গো, এখন তো খেতেই পাচ্ছি না। এই না খেয়ে খেয়েই আমার ওজনটা ধার ধার করে কমে গেছে। ভালো হয়েছে একদিকে। আজকে রান্নাঘরের এই ক্যাবিনেট গুলো একটু অনেক জিনিস আছে, অর্গানাইজ করতে হবে, না হলে না এক্সট্রা জিনিস কেনা হয়ে যায়। ওটাই করব, দেখি। ভাবলাম ভিডিও তো শুরু তো করি, দেখা যাক। তোমরা এরকম কোনো সমস্যায় কখনো ভুগেছো কিনা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তো। মানে খিদে পেলে তারপরেই অদ্ভুতভাবে ওই যে একবার তোমার ওই রকম গ্যাসটা উঠছে, তারপর আর সেটা কমছে না, এবং যতই তুমি তারপর থেকে খাও সারাদিন একটা ওই পেটের কাছটা অস্বস্তি ভাব থাকছে। এরকম তোমাদের কখনো হয়েছে কিনা জানিও। যাই হোক, আমি যদি এখন কোনো গ্যাস্ট্রোলজিস্ট দেখাই, তিনি তো আমাকে মোটামুটি গ্যাসের ওষুধই দেবেন। আমি আরও কিছুদিন দেখি, কারণ এই ওষুধটা খেয়ে তো ভালো আছি, দেখা যাক। যাই হোক, এখানে একটু শশা আর বাদাম নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে একটু প্রভুজির এই ঝুড়ি ভাজা নিয়েছি। এটা মা কদিন আগে আমাকে পাঠিয়েছে, অল্প একটু নিলাম। আসলে এইগুলো আমি ঘরে রাখি, ওই দই বড়া বানাই তো, হয়তো লোকজন এলো, তার সাথে দই বড়ার ওপরে এগুলো দিলে খেতে ভালো লাগে, বা কোনো চাট জাতীয় ঘরে যদি কিছু বানাই। আর এখন তো আমরা চেষ্টা করছি, আবার যবে থেকেই করোনা বা এই ধরনেরগুলো এসছে, চেষ্টা করছি বাইরের খাবার যতটা পরিমাণে পারা যায় অ্যাভয়েড করতে। তাও মাঝে মধ্যে মাসে 1-2বার তো বাইরের খাবার হয়েই যায়। যাই হোক, এই খাবারটা খেতে আমি ভালোই বাসি। আয়ুষ্মান যখন পেটে ছিল, আমার তো তখনও একদমই বাইরের খাবার বন্ধ ছিল। সকলে বাইরের খাবার ইজিলি তখন খেত, আমি কোনো সময় খেতাম না। আমি শুধুমাত্র শশা মুড়ি, তখন তো বাদামও নিতাম না, যাতে কোনো কারণেই আমার গ্যাস অম্বল এই জাতীয় কিছু না হয়। চেষ্টা করতাম পুরো প্রেগনেন্সি টাইমটা। আপাতত একটু রিল্যাক্সে বসেছি, নিজেকে একটু আধটু টাইম দিই, সেটা যে কোনো সিচুয়েশানই হোক। সারাদিনে অন্তত মিনিট 5 মিনিট 10 হলেও আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নিজেকে টাইম দেওয়া দরকার। ওইদিকে ভাত বসিয়েছি, তাই একটু খেয়াল করলাম যে ভাতে জল আছে কিনা, নাহলে আবার একবার ভাতে যদি ওই পোড়া লেগে যায়, বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, ওই জন্য। আর যেহেতু আমি স্টিলের ডেচকিতে ভাত বসাই, তো একটু খেয়াল রাখতেই হয়। তো ভাবলাম যে করতে করতে একটু নিজের কাজগুলো যদি এগিয়ে রাখা যায়, কারণ প্রত্যেক দিনই আমার এডিটিংয়ে খুব সমস্যা হচ্ছে, ভিডিও পোস্ট করতে পারছি না টাইম মতন, 15-20 মিনিট হলেও লেট হয়ে যাচ্ছে। চেষ্টা করছি আগে আগে টাইমে দেওয়ার, তারপরেও লেট হচ্ছে। আজকে ঠিক ছিল না যে কোনো কিছু মিষ্টি জাতীয় বানাবো, যেহেতু রাতে আমার আজকে কিছু বানানোর নেই। আর রাত্রিবেলা আমরা সবাই একটু মিষ্টি জাতীয় খেতে ভালোবাসি। তোমরা অনেকেই আমার কাছে ছানার কেকের রেসিপিটা চেয়েছো, মানে ছানা পোড়া যেটা, তার জন্য দুধটা আমি আনতে বলেছি, একটু বেশি করেই করব, কয়েকজনকে একটু দেওয়ারও আছে। আর আজকে ভাবলাম যে গোলাপ জামুন বানাই, আমার ভীষণ পছন্দের একটা মিষ্টি। তবে বাইরের সব দোকানের এই গোলাপ জামুন আমার পছন্দ হয় না, যেই দোকানে একটু ঘিয়ের ফ্লেভার বেশি থাকে সেগুলোই আমার পছন্দ, আবার সেগুলোর দামও অনেক, 25 টাকা 30 টাকা। যাই হোক, আমি তোমাদের খুব সহজে গোলাপ জামুন বানানোর রেসিপি শেয়ার করছি। এখানে দেখলেই আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছিলাম 1.5 চামচ মতন ঘি। আমি সবসময় গণেশের ঘি ব্যবহার করি, আমার কাছে বেস্ট মনে হয়। ঘিটা যখন একটু বেশ সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, তার মধ্যে 1 কাপ দুধ দিলাম। কাপের মেজারমেন্ট দেখে নিয়েছো, যে কাপে আমি চা খাই ওই কাপের 1 কাপ দুধ দিয়েছি। আমি পুরো এই কাপের মেজার অনুযায়ী কিন্তু তোমাদের শেয়ার করব। সুজি নিয়ে নেব, যেহেতু 1 কাপ দুধ, 1/2 কাপ মতন আমি সুজি নিচ্ছি। সুজিটা কিন্তু একেবারেই দেবো না, অল্প অল্প করে দেবো এবং সঙ্গে সঙ্গে নাড়তে থাকবো, নাহলে কিন্তু সুজি খুব তাড়াতাড়ি দলা পাকিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। তো যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি এটাকে চালাতে থাকবে, এবং দেখবে কিছুক্ষণের মধ্যেই সুজি একদম দলা পাকিয়ে যাচ্ছে। এবং ঘি যেহেতু পরিমাণ মতন, একদম পুরো যে পরিমাণ আমি দিচ্ছি সেই পরিমাণ অনুযায়ী করো। আমি তো আজকে অল্প করেই বানাবো, কারণ একদিন বেশি করে বানালে আবার জিনিসটা খারাপ হয়ে যেতে পারে, তো সেই জন্য খুব অল্প করেই বানিয়েছিলাম। এখানে দিয়ে ভালো করে এখন আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখো, পুরো 1/2 কাপ সুজি লাগেনি, তলায় একটুখানি থেকে গেছে। এটাই হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট। একদম কড়াই ছেড়ে দিচ্ছে সাথে সাথে, মানে তোমার কিন্তু কড়াইয়ের মধ্যে কোনো কিছু চিপকে থাকছে না। এখন এটাকে একটা প্লেটে রেখে দেবো, যাতে একটু নর্মাল হয়, আমি যাতে হাত দিতে পারি, কারণ এটা একদম গরম গরম। আবার একদম ঠান্ডা হয়ে গেলেও কিন্তু গোল গোল করতে পারবে না, তাই একটু উষ্ণ গরম থাকতে থাকতেই জিনিসটা করতে হবে। তোর দিকে যখন ওটা নর্মাল হচ্ছে, ততক্ষণে ভাবলাম চিনির শিরাটা বসিয়ে নিই, কারণ আগে তেল বসালে তেল খুব গরম হয়ে গেলে আবার
জিনিসের মানে যে তুমি গোলাপ জামুনগুলো বানাবে তার কালার ঠিকঠাক আসবে না, ভেতর থেকে আতকাচা থেকে যাবে, জিনিসটা ঠিক মতন হবেই না। তো চিনির শিরাটাও খুব একদম এর কোনো রকেট সায়েন্স নেই। 1 কাপ মতন আমি চিনি দিলাম, আর 1 কাপের এই 2 আঙুল কম মতন জল দিয়েছি, দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। আর এখানে 2টো এলাচ থেতো করে, এলাচের দানা আমি এই সুজির মিশ্রণটার মানে দুধ আর সুজির মিশ্রণটার মধ্যে দেবো। আর খোসাগুলো আপাতত এখানে দিয়ে দেবো ওই রসের মধ্যে। বাকি আবার কিন্তু 2টো আমি এলাচ থেতো করে, যখন এটা বেশ মিলে যাবে আর কি, চিনি আর জলটা একদম মিলে যাবে, তার মধ্যে আবার 2টো এলাচ থেতো করে দেবো। তোমাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে এলাচ গুঁড়ো অ্যাড করতে পারো। এখন এটাকে হাতে করে খুব ভালো করে আমি মাখছি, মানে সুজি আর যে দুধের মিশ্রণটা বানিয়েছে ওটাকে খুব ভালো করে মাখছি। বিশ্বাস করো, যাদের গোলাপ জামুন ফুলে আবার চুপসে যায় বা ভেতরে রস ঢোকে না, অথচ বাড়ির লোকদের বানিয়ে খাওয়াতে চাও, আবার বাইরে থেকেও মিক্সচার কিনে এনে মানে প্রিমিক্স যেটা সেটা কিনে এনে খাওয়াতে চাও না, নিজের ঘরে করতে চাও, এই প্রসেসে করো। আমি বলছি একদম ফার্স্ট ট্রাইতেই তোমাদের বাইরের মতন গোলাপজাম হবে। তো এটাকে প্রথমে আমি হাত দিয়ে দিয়ে মেজার করে নিচ্ছি কটা হয়। আমার বোধহয় 6 থেকে 7টা মতন হয়েছিল। আর প্রথমে এই জিনিসটা করে নেওয়া এই কারণেই দরকার, না হলে যখন গোল্লা করবে ফেটে যাবে, আর ফেটে গেলে কি হবে, যখন এটাকে ভাজবো সব দিক থেকে কিন্তু খুলে যাবে। তাই চেপে চেপে ভালো করে ভেতরে যাতে এয়ার না থাকে সেটা দেখে নিতে হবে, আর গোল গোল করে নিতে হবে খুব সুন্দর করে, যেন কোথাও ক্র্যাক না থাকে। আমি আবারও বলছি, যেন কোথাও ক্র্যাক না থাকে, তাহলেই কিন্তু ফেটে যাবে। একটু সময় নিয়ে এই জিনিসটা করে নিতে হবে। তো ওদিকে যখন দেখছি যে চিনি আর ইয়েটা ভালো করে গুলে গেছিলো, আমি 2টো এলাচ দিয়ে সাইডে রেখে দিয়েছিলাম। নিয়ে নিচ্ছি এখানে সাদা তেল, যেহেতু আমার পরিমাণে কম আছে তাই আমি তেলটাও ওই বুঝেই নিলাম। তেলটা যেন খুব হাই ফ্লেমে না থাকে, নর্মাল থেকে একটু জাস্ট গরম হবে, এই অবস্থায় আমি বলসগুলো দিয়ে দিচ্ছি। আবারও বলবো, এটা কিন্তু মাস্ট ট্রাই রেসিপি। কোনো রেসিপি যদি দেখি ফলস হয়ে যায়, আমি সেই রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না, বা যদি দেখি টেস্ট খারাপ হচ্ছে তাও আমাকে দিতে হবে এমন আমি করি না। যে রেসিপিটা দেখি হ্যাঁ খুব ভালো হয়েছে তবেই আমি তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করি, আর আমি এখানে সমস্ত প্রুফ তো দিয়েই দেবো। তো বাড়িতে এরকমভাবে বানিয়ে খাও, নিজেরাও খাও, নিজেদের ফ্যামিলিকেও খাওয়াও। যদি ভালো লাগে সকলের, তোমার নিজেরই মনে আত্মবিশ্বাস বাড়বে। আর যে কাজে আমাদের আত্মবিশ্বাস বাড়ে সেই কাজ আমাদের বেশি বেশি করে করা উচিত। মানুষ পিছনে অনেক কথাই বলে, তোমার নামে ভালোও বলবে খারাপও বলবে। যে সামনে তোমার ভালো বলবে সে হয়তো পেছনে গিয়ে তোমার নামে নিন্দা করছে, আবার যে তোমার সামনে নিন্দা করছে সে হয়তো তোমার পেছনে গিয়ে তোমার নামে প্রশংসা করছে। তাই মানুষের আস্তে আস্তে আমি নিজেও শিখে গেছি যে কিভাবে আস্তে আস্তে মানুষের কথাকে একটু উপেক্ষা করেই চলতে হয়। যাই হোক, কিছু কথা ওই প্রেক্ষিতে বেরিয়েই যায়। যতই চেষ্টা করি যে আউটসাইডের কোনো কথা ভিডিওতে বলবো না, তাতে বেকার কমপ্লিকেশন আসে, নানা কথার উত্তর দিতে হয়, আর সেগুলো আমার ভালোও লাগে না সত্যি কথা বলতে কি। যাই হোক, এখানে আমি বলসগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু কন্টিনিউ বলসগুলোকে একটু একটু করে নাড়িয়ে যাচ্ছি। প্রথমে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াতে থাকবে না, তাহলে ভেঙে যেতে পারে। আর আমি ওই ভাজা পোড়ার কড়াইটা নিয়ে নিয়েছি, যেটাতে আমি লুচি ভাজি, সেই ভাজা পোড়ার কড়াইতেই এগুলো ভাজা জিনিস সেগুলো আমি এই কড়াইতেই করি, না হলে সব কটা কড়াই নষ্ট করে তো লাভ নেই। তো এপিট ওপিট করে কন্টিনিউ ভেজে যাব। দেখো কালার কিন্তু চেঞ্জ হতে থাকছে। আমি এখানে কোনো রকম কাটছাট বেশি করছি না, তাহলে তোমরা বুঝতে পারবে না যে কালারটা কিভাবে আসছে। একদিকটা ডার্ক হয়ে যাবে, একদিকটা হালকা থাকবে, তাতে দেখতে ভালো লাগবে না। তাই এইভাবে এপিট ওপিট করে দাঁড়িয়ে তোমাদের করে নিতে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু কালারটা সুন্দর চলে এসেছে। এই দেখো, সকালে করেছিলাম গাঠি দিয়ে চিংড়ি মাছের তরকারি, অনেকটাই করেছিলাম, সকালে অর্ধেক উড়ে গেছে ভাতের সাথে। খুবই ভালো হয়েছিল, খুবই টেস্টি। আর আমাকে কমেন্ট করেছিল যেন রাজমার রেসিপিটা শেয়ার করি, অবশ্যই করব। আর তার আগে বলে নিই কী কী হয়েছে, দেখাই আগে আমাদের ডিনার কী কী আছে।
আর এদিকে আছে দেখো, এটা এই যে ভর্তা মতন করেছিলাম যেটা, ওইটা একটুখানি আছে হাত দিয়ে খাওয়ার জন্য। এটা প্লেটটা গরম করো না। আর এটা হচ্ছে আম ডাল, ডালটা দিয়ে আলু ভাতে মাখবো, এটা দিয়ে খাওয়া হবে। কিসের? আমার বরের মত হচ্ছে ইন্ডাকশানে নাকি রান্না করলে টেস্ট নাকি নষ্ট হয়ে যায়, মানে ইন্ডাকশানে গরম করলে নাকি রান্নার টেস্ট চলে যায়। চা ঠা করলে ওর নাকি টেস্টই লাগে না ইন্ডাকশানে, অথচ ইন্ডাকশানে আমার কত লোকজন চেনাশোনারা রান্না করে খায়। জানি না এই কোথা থেকে কী সব শুনে আসে, আর সেগুলো উল্টোপাল্টা কথাবার্তা আমাকে ফলায়। কি করব, শুনতে তো হবেই, যা বলেছেন কর্তামশাই। ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে তেলটা তো গরম, এখন হাত দিতে পারবো না, তেলটা ঠান্ডা হোক ছেঁকে রাখবো। এইদিকে পান্তুয়াটা ভিজবে সারা রাত ধরে, অনেকটাই ফুলে গেছে দেখো। এখানে আমরা খেতে বসে গেছি, মানে ডিনার করতে বসে গেছি। আর যেহেতু রাতে আজকে ভাত, তো তাই কারোরই খুব একটা মন পছন্দের ডিনার নয়। আমাদের ঘরে কেউ আবার রাতে ভাত খেতে চায় না, কিন্তু একাধ দিন বিশেষ করে এই গরমে আমার রাত্রিবেলা আলাদা করে রান্নাবান্না করাটা সত্যি, যারা রান্না করে তাদের জন্য চাপ হয়ে যায়। তো আয়ুষ্মান সেটাই বলছে আমাকে, কি এবার থেকে রোজ, গতকালও রাতে সেদ্ধ ভাত খাইয়েছি, আজকেও ভাত খেয়েছে, তাই বলছে এবার থেকে কি আমাদের রাতে ভাতই খেতে হবে? আমি বললাম না না, আজকে দিনটা খা, একটু বৃষ্টিপাত হতে দে, তারপর না হয় আমি ভালো কিছু বানাবো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমি তোমাদের এখন গিয়ে একবার, কারণ ওদের ডিমান্ড শুরু হয়ে গেছে যে একটা অন্তত দাও, খেয়ে দেখি, যদি ওভারনাইট রাখলে কেমন হয় সেটাও দেখাবো। চলো তোমাদের একটু দেখাই, কারণ আমার ঘরে কারোরই তর্স হয়েছে না ওভারনাইট রাখার জন্য, অনেকটাই হয়েছে, পুরো সারা রাত রাখলে আরও ভালো হবে। তো কাটি, এটা অনেক ফুলেছে দেখছো তো। তোমাদের দেখাচ্ছে একদম সফট হয়ে গেছে পুরো, যদি আরো একটু রাখা যায় আরো একদম রস। কালকে খেও গো, ছেলেকে এটা দিই। ওইটা তো গতকাল রাতের দেখলে, আর এইটা হচ্ছে আজকে সকালে, যেটা তোমরা আবার পরের ব্লগেও দেখতে পাবে। আমি তোমাদের দেখাই সকালবেলা জিনিসটার মধ্যে কতটা রস ঢুকেছে, তোমাকে আলাদা করে আর রসও দিতে হবে না, ঠিক যেমন দোকানে হয়ে যায় ঠিক সেরকম ধরনের পান্তুয়াই তৈরি হয়েছে। আহমেদাবাদের ঘটনা পুরো নাড়িয়ে দিয়েছে বোধহয়। আজকের কত মানুষ যে নির্ঘুম রাত কাটাবে, আর এই ধাক্কা যে সামলাতে কতটা টাইম লাগবে তার ঠিক নেই। এটা ভেবেই আমার মানে হচ্ছে যে সকাল থেকে মানুষ সুস্থভাবে, সবাই তো সুস্থ শরীরেই ছিল না, এরকমভাবে প্রাণ বেরিয়ে যাবে এটা মানে ভাবাই যায় না। ভাবছি যে মানুষের জীবনের কোনো মূল্য নেই, আজ আছি কাল নেই, আজ যে মুহূর্তটা আছি সেই মুহূর্তটা কি কত মানুষ আছে নষ্ট করবার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু সেও জানে না যে তার পর মুহূর্তে তার জীবনে কি আছে। তাই আমার মনে হয় এগুলো দেখেও না মানুষের শিক্ষা গ্রহণ করা উচিত। কাউকে খারাপ কথা বলার আগে, কারোর সাথে কোনো খারাপ আচরণ করবার আগে। মানুষের আর একটা দেখলাম, পোস্ট দেখলাম, কালা জাদু মানে ব্ল্যাক ম্যাজিক করে একজনকে করা হয়েছে। আমি জানি না সত্যাসত্য, আমি বিশ্বাস করি, আমার বাড়ির অনেকেই বিশ্বাস করে না, কিন্তু আমি বিশ্বাস করি। কারণ যারা ভুক্তভোগী, যারা এইসব একটা সময় মানতো না, তাদের সাথে যখন হয় এরকম ঘটনা, দিনের পর দিন শরীর খারাপ কোনো কারণ ছাড়া, সমস্ত ট্রিটমেন্ট হচ্ছে, সব কিছু হচ্ছে, তারপরেও তোমার শরীর ভালো হচ্ছে না। আর এটা করে না নিজের দিকের ফ্যামিলির লোকজনেরা করে। যাই হোক, সেটা এখন বক্তব্য নয়। মানুষের ক্ষতি করবার জন্য উঠে পড়ে লেগেছে, অথচ যে হয়তো ক্ষতি করতে চাইছে সেও তো মানুষ, তারও তো নিজের জীবনের কোনো স্থিরতা নেই। তাই আমার মনে হয় এগুলো সমস্ত কিছু এখন বন্ধ রেখে নিজেকে আধ্যাত্মিকতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া প্রত্যেকটা মানুষের খুব 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 দরকার। কারণ আলটিমেট ডেস্টিনেশন ওটাই, কিন্তু সেটা যেন একটু ভালোভাবে হয়, সেটা যেন একটা সঠিক সময় হয়, এটাই আমাদের প্রত্যেকটা মানুষের তো চাওয়া পাওয়া থাকে, তাই না? এত খরচ, এত সবকিছু জীবনে, এত পড়াশোনা করে মানুষ হয়তো বিদেশে যাচ্ছে, তাই না? আজকের প্লেনে উঠেছে মানুষ, কত মানুষ দেখলাম যে ওঠার আগে ফটো দিয়েছে, তাদের ফ্যামিলি মানুষদের ফটো পাঠিয়েছে, ভিডিও শ্যুট করে পাঠিয়েছে, বাই বাই ইন্ডিয়ার থেকে ঘুরে আবার তারা ইংল্যান্ডে ফিরছে, এরকম কত কিছু ভিডিও দেখলাম। 1 সেকেন্ডের মধ্যে সবকিছু শেষ। আজকে রাতে ঘুম কিভাবে আসবে আমি জানি না। আমি সারা দুপুর ঘুমোই না, যাতে রাতে তাড়াতাড়ি ঘুমোতে পারি।
যাই হোক, ভিডিওটা আমি দেখি কতক্ষণ হলো। আজকের মতন এখানেই এন্ড করবো, না হলে এই ভিডিওটাকে আমি কালকে সকাল অবধি কন্টিনিউ করব, কারণ এখন আমার আপাতত আর কিচ্ছু করার মতন। এইটা যে আমি বাসন টাসন ধুলাম, এঁটো বাসন, এইটা যে আলাদা করে রেখে আমি ধুয়ে তেলগুলো সাইড করে রাখবো, আমার সেইটুকু ইচ্ছে করছে না। মানে মন যখন খারাপ হয়ে যায়, বিষাদ হয়ে যায় না, তখন সমস্ত এনার্জি ডাউন হয়ে যায়। যাই হোক, চলো এগুলো এখন থাক, এখন আর কৌটো কাউটা বার করে আমার ঢোকাতে ইচ্ছা করছে না। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা, আবার আসছি আগামীকাল। ততক্ষণের জন্য সকলে সাবধানে থেকো, টাটা।